সকলকেই এলিট একাডেমি ডিজিটাল এডুকেশন সিস্টেমে আবারও স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা প্রবাবিলিটির যে পর্বটা ধারাবাহিকভাবে দুটো ক্লাস ধরে কন্টিনিউ করছিলাম তারই শেষ পর্ব অর্থাৎ 3 নম্বর পর্বে তোমাদেরকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, যে প্রবলেমগুলো প্রবাবিলিটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে প্রবলেমগুলো না করলে আমাদের প্রবাবিলিটিটা অধরেই থেকে যাবে, সেই কটা প্রবলেমে তোমাদেরকে আন্তরিক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো। লক্ষ্য করো, মিসলেনিয়াস প্রবলেম। তার মধ্যে প্রথম যেটা প্রবলেম, অত্যন্ত বেহতরিন মানের প্রবলেম। তোমরা শুধু লক্ষ্য করো যে কি করে প্রবলেমসগুলোর সমাধান আমরা খুঁজে বের করছি। তোমরা যদি শুধুমাত্র অঙ্কটার কোয়ালিটির উপরে গুরুত্ব আরোপ করার চেষ্টা করো তাহলে দেখবে অঙ্কগুলো প্রাথমিকভাবে পড়ে কিরকম মনে হচ্ছিল আর সমাধান যখন করা হলো তখন সেই অঙ্কের কোয়ালিটিটা এখন আমাদের কাছে কিরকম মনে হচ্ছে, এই দুয়ের নিশ্চয় তোমরা বিস্তর ফারাক উপলব্ধি করতে পারবে। লক্ষ্য করো কি বলা হয়েছে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? আগে প্রথম প্রশ্নটার উত্তর করব। উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত এমন কোন অধিবর্ষে, আমরা অধিবর্ষ এটার ইংরেজি টার্মটার সাথে বেশি পরিচিত, সেটা হলো লিপ ইয়ার। অর্থাৎ কোন একটা লিপ ইয়ার, যে লিপ ইয়ারটা এখানে নির্দিষ্ট নয়, 2000 সাল একটা লিপ ইয়ার, 1996 একটা লিপ ইয়ার, 2024 সাল একটা লিপ ইয়ার। তাহলে যেহেতু এখানে লিপ ইয়ার সালটা কত, ইয়ারটা কত সেটা নির্দিষ্ট নয়, তার জন্য এখানে বলা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত। অর্থাৎ যে কোনো একটা লিপ ইয়ারকে আমরা র্যান্ডামলি চয়েস করলাম, তাহলে বলছে সেই অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত। আচ্ছা, এই বিষয়টাকে আমরা ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। লক্ষ্য করো যে লিপ ইয়ার এর মানে আমরা জানি নর্মাল যে ইয়ার তার তুলনায় একটা দিন ইনক্রিজ করে, দ্যাট ইজ 366 ডেজ থাকবে, এটা আমরা সকলেই জানি। এখন এই 366 দিন, দ্যাট ইজ একটা লিপ ইয়ারের মধ্যে যে টোটাল দিন সংখ্যা, তার মধ্যে আমি জানতে চাইছি সেখানে মোট কটি সপ্তাহ আছে। আমরা জানি সকলেই যে 7 দিনে এক সপ্তাহ হয়, অর্থাৎ 366কে যদি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 1 16, 7 2 14, নিচে 2 রিমেইনিং পড়ে থাকলো। আমরা সাধারণত যেটা বলে থাকি যে 1 বছর মানে 52 সপ্তাহ। এটা কিন্তু এক্সাক্ট ফিগার নয়, এটা অ্যাপ্রক্সিমেট ফিগার। আমরা যদি সত্যিকারে দেখি তাহলে দেখলাম 366কে 7 দিয়ে ভাগ করা হলে 52 ভাগ ফল পাবো, 2 ভাগ শেষ পাবো, অর্থাৎ 52 সপ্তাহ অবশ্যই হবে। কেননা এটাকে আমরা লিখতে পারবো 7 × 52 প্লাস আরো 2 আছে, তাহলে এটা মানেই হলো 52 সপ্তাহ, তারপরে 2টো দিন আরো এক্সট্রা থাকবে। এখন এই যে 52টা সপ্তাহ বলছি, প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা বার নিশ্চয়ই একবার করে আসবে। আবার বলতে চাইছি, যে কোনো সপ্তাহে, সপ্তাহ শুরু হয় রবিবার দিয়ে, শেষ হয় শনিবার দিয়ে, তাহলে এই যে রবিবার টু শনিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই যে সপ্তাহের 7টা দিন, এই 7টা দিনের মধ্যে কোনো মানে যে কোনো একটা দিন নিশ্চয়ই একবার করে আসবে। তাহলে 52টা যে সপ্তাহ, তার মধ্যে প্রত্যেকটা দিন নিশ্চয়ই 52 বার করে আসবে। অর্থাৎ এই 52 × 7 অর্থাৎ 364 দিনে প্রত্যেকটা দিন, রবিবার বলি, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র কিংবা শনিবার বলি না কেন, প্রত্যেকটা দিন 52 বার করে আসবে। এটাই কাঙ্ক্ষিত, এটাই আশা। তাহলে আমাদের যেটা সমস্যা পড়ে থাকলো, এখানে তো 52টার মানে রবিবার, মানে এখানে কি বলেছে সোমবার, 52টা সোমবার চলে এলো কটা দিনের মধ্যে? 52 সপ্তাহের মধ্যে। 52 সপ্তাহ 364 দিনের মধ্যে। কেননা এটাকে গুণ করলে টোটাল আমরা পাবো 364 দিন। এই 364 অর্থাৎ 52 সপ্তাহের মধ্যে আমরা সোমবার পাবো 52টা। শুধু সোমবার নয়, যে কোনো দিনই কিন্তু 52 বার করে পাবো।
এরপর নেক্সট যে দুটো দিন থাকলো, ওই দুটো দিনের মধ্যে যদি আরো একটা সোমবার চলে আসে, তবে এই 52 যোগ এখানে একটা সোমবার মানে 53টা সোমবার আসতে পারে, আদারওয়াইজ কিন্তু আসবে না। আবার পরিষ্কারভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 366 দিনে 52 সপ্তাহ হওয়ার পরেও দুটো দিন এক্সট্রা থাকবে। যেহেতু প্রত্যেকটা সপ্তাহে সোমবার বলি না কেন, মঙ্গলবার বলি না কেন, যে কোনো দিন যেহেতু একবার করে আসে, তাই 52টা সপ্তাহে 52টা সোমবার আসবে, এটা নিয়ে আমাদের কোনো সংশয়ের ব্যাপার নেই। তাহলে 52টা সোমবার হয়ে যাওয়ার পরে, 364 দিন পার হয়ে যাওয়ার পরে আরো যে দুটো দিন পড়ে থাকলো 365তম এবং 366তম দিন, ওই দুটো দিনের নেচার কি কি হতে পারে লক্ষ্য করে এবারে। যে 364 দিন পার হয়ে যাওয়ার পরে 365 এবং 366 নম্বর দিন দুটো এরকম আসতে পারে যে রবিবার তার পরের দিনটা সোমবার, এটা একটা কেস হতে পারে, কিংবা সোমবার মঙ্গলবার হতে পারে, মঙ্গলবার বুধবার হতে পারে, বুধবার বৃহস্পতিবার হতে পারে, বৃহস্পতি শুক্র, শুক্র শনি এবং সর্বোপরি শনি রবি। তাহলে কি পেলাম লক্ষ্য করো, যে বছরের প্রথম 364টা দিন, যার মধ্যে কিনা 52টা সপ্তাহ লুকিয়ে ছিল, যার মধ্যে কিনা প্রত্যেকটা দিন, দ্যাট ইজ এখানে আমাদের যেটা আলোচ্য দিন সোমবার, সেই সোমবারটা 52 বার করেছিল, সেই 52 বার করে সোমবার, 52 বার করে রবিবার, 52 বার করে প্রত্যেকটা বার হয়ে যাওয়ার পরে আরো যে 365 এবং 366তম দিন দুটো, অর্থাৎ রিমেইনিং যে দিন দুটো, সেই দিন দুটো কি হবে সেটা কিন্তু আমরা স্পষ্ট করে বলতে পারবো না। আমরা স্পষ্ট করে তখনই বলতে পারবো যখন ওই লিপ ইয়ারটা নির্ধারিত থাকবে। অর্থাৎ যদি 2024 সালটাকে লিপ ইয়ার বলে আমরা ধরে নিই এই উদাহরণটা, তাহলে তার 364 নম্বর দিন পেরিয়ে যাওয়ার পরে 365 366 নম্বর দিন দুটো কি সেটা আমরা স্পষ্ট করে বলতে পারবো, কেননা সেক্ষেত্রে ইয়ারটা নির্ধারিত। কিন্তু এক্ষেত্রে তো ইয়ারটা নির্ধারিত নয়, তাই নেক্সট দুদিন কি কি হতে পারে তার সম্ভাব্য সমস্ত ফলাফলগুলো আমরা লিখে পেরেছি। হতে পারে 365 নম্বর 366 নম্বর দিন দুটো এরকম, অথবা হতে পারে 365 নম্বর 366 নম্বর দিন দুটো এরকম, অথবা হতে পারে এরকম কিংবা এরকম করে সমস্ত পসিবিলিটি গুলো লিখেছি। এখন তোমাদের অনেকের মনের মধ্যে ধারণা হতে পারে যে স্যার এতগুলো পসিবিলিটি কিভাবে হচ্ছে। এই যে প্রথম থেকে শুরু করে 364টা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে 364 নাম্বার যেটা দিন, সেই দিনটা কি বার সেটা আমরা জানি না। যদি ওই দিনটা মানে শনিবার হয়ে যায়, 364 নম্বর দিনটা যদি শনিবার হয়, তাহলে 365 নম্বর 366 নম্বর দিন দুটো এরকম হবে। কিংবা 364 নম্বর দিনটা যদি রবিবার হয়, তাহলে তার পরের 365 366তম দিন দুটো নিশ্চয় এইরকম হতে পারে। এইরকম করে যেহেতু এটা আমাদের নির্দিষ্ট নয়, অর্থাৎ সালটা নির্দিষ্ট নয়, তার জন্য বাকি দুদিনের যে পসিবিলিটি, সেই সমস্ত পসিবিলিটি গুলো আমরা লিখে ফেলেছি। এবার লক্ষ্য করো, 52 বার করে এখানে সোমবার হয়ে গেছে অলরেডি, 52 বার করে সোমবার চলে এসছে। তাহলে ওই 52 বার সোমবার হয়ে যাওয়ার পরে এইগুলো যে কেস আমরা দেখালাম, এদের মধ্যে এই কেসটা কিংবা যদি এই কেসটা হয়, তাহলে কিন্তু বাকি দুদিনের মধ্যে আরো একটা সোমবার পেয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যদি এই মানে কম্বিনেশনটা ঘটে, অর্থাৎ 365 366 নম্বর দিন দুটো যদি এরকম টাইপের হয়, তাহলে 52 বার সোমবার, তারপরে নতুন একটা সোমবার পেয়ে গেলাম, অর্থাৎ 53টা সোমবার হয়ে যেতে পারে। অথবা 52 বার সোমবার হয়ে যাওয়ার পরে 365 366 নম্বর দিন দুটো যদি এইরকম পসিবিলিটি হয়, তাহলে সেক্ষেত্রে আর একবার সোমবার আসার সম্ভাবনা আছে, অর্থাৎ 52 + 1 নতুন করে যেটা পেলাম, অর্থাৎ টোটাল 53টা সোমবার হয়ে যাবে। কিন্তু যদি 364 নাম্বার দিন অর্থাৎ 52টা সোমবার হয়ে যাওয়ার পরে বাকি দিন দুটোর পসিবিলিটি যদি এইগুলোর মধ্যে হয়, তাহলে কখনোই আমরা আর একটা সোমবার পাবো না, অর্থাৎ 53টা সোমবার তৈরি হবে না। তাহলে 53টা সোমবার থাকতে গেলে নিশ্চয় এই দুটো পসিবিলিটির মধ্যেই থাকতে হবে। তাহলে এখন 53টা সোমবার হওয়াটা ডিপেন্ড করে আছে এই কটার উপরে। তাই আমরা লিখবো এখানে যে এখানে NS = কটা কেস পেয়েছি, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে NS = 7। তার মধ্যে আমরা লিখছি যে ধরি A = 53টি সোমবার থাকার ঘটনা,
53টি সোমবার, এটা কখন হবে? যখন আরো একটা এক্সট্রা সোমবার হবে, তাই ওটা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবো যে অর্থাৎ আরো একটি সোমবার। এই যে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে 53টি সোমবার হওয়ার ঘটনা। কেননা যদি এই ঘটনাটা ঘটে যায় যে এইগুলোর মধ্যে আরো একটা সোমবার ঘটে গেছে, তাহলে কিন্তু আমাদের 53টি সোমবার হওয়ার ঘটনাটা ঘটে যাবে। অতএব এম এ সমান মানে আরো একটা সোমবার হবে, এইরকম পসিবিলিটি কটা আছে? একটা আর একটা, এখানে দুটো। ফাইনালি আমরা PA ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম কি MA বাই NS। এম এর মান কত সেটা পেয়েছি 2, NS এর মান কত না তো 7। তাহলে একটা অধিবর্ষে 53টা সোমবার থাকার সম্ভাবনা আমরা পেয়ে গেলাম 2/7। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে 53টি সোমবার থাকার সম্ভাবনা যে পদ্ধতিতে বের করলাম, ওই সেম জিনিস পরীক্ষার সময় যদি বলে 53টি রবিবার থাকার সম্ভাবনা কত, কোনো পরিবর্তন হবে না, সেম হবে। কিভাবে হবে আমি একটু বলে দিই, তাহলে তোমাদের মনের মধ্যে থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আগের মতো লিপ ইয়ার মানে 366 দিন, তার মানে 7 × 52 প্লাস 2 দিন এক্সট্রা। এই যে 364 দিন অর্থাৎ 52টা সপ্তাহ, তার মধ্যে 52 বার করে রবিবার থাকবে। কেন আমি বলেছি প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিন একবার করে থাকে, সুতরাং 52টা সপ্তাহে 52টা করে যেমন সোমবার থাকে 52টা করে রোববারও থাকবে, অর্থাৎ এখানে রোববার লিখে দেবো। তারপর নেক্সট যে দুটো দিন, সেই দুটো দিনের পসিবিলিটি আগের মতো এই 7 রকম নিয়মে হতে পারে, তাই NS সমান 7 লিখেছি। এবার এ সমান লিখবো 53টি রবিবার, অর্থাৎ আরো একটি রবিবার। আচ্ছা, আরো একটি রবিবার যদি পেতে চাই তাহলে কটা পসিবিলিটি আছে আমরা খেয়াল করব। এখানে একটা আছে আর ওই লাস্ট জায়গার একটা আছে, অর্থাৎ নতুন করে আবার এম এর মান আমরা 2 পেয়ে যাব, অর্থাৎ PA সমান হবে 2/7। তার মানে বোঝাতে চাইছি এখানে সোমবার দিয়ে হলেও সপ্তাহের যে কোনো দিনই বলুক না কেন, সেক্ষেত্রে শুধু সোমবারের জায়গাটা পরিবর্তন করে ওই নির্দিষ্ট দিনটা যদি লাগিয়ে দিই তাহলে সম্ভাবনা কিন্তু সেম পাবো, সম্ভাবনা কোনো পরিবর্তন ঘটবে না। এবার সেকেন্ড যে প্রশ্নটা, অধিবর্ষ নয় এরকম কোনো বছরে, অর্থাৎ নর্মাল যে ইয়ারগুলো হয় সেই বছরগুলোতেই বা 53টা সোমবার থাকার সম্ভাবনা কত স্যার? আগের মতো যুক্তি পেশ করব, শুধু একটু ডিফার করব। লক্ষ্য করো এর জন্য যে এক বছর নর্মালি যেটা বছর সেটা আমরা জানি 365 দিন। তাহলে আগের মতো যদি এটাকে 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে 365কে ভাগ করলাম, 5 × 7 = 35, 1 15, 7 × 2 = 14, 1। তার মানে 7 × 52 যোগ 1। এই যে 7 × 52 অর্থাৎ 364 দিন, অর্থাৎ 52টা সপ্তাহ, এর মধ্যে নিশ্চয়ই প্রত্যেকটা দিন 52 বার করে আসবে, অর্থাৎ এর মধ্যে 52টি সোমবার আছে। এই নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয় আশা করি। কিন্তু ওই বছরে যে আরো একটা দিন এক্সট্রা থেকে গেল, সেই দিনটা যদি সোমবার হয়ে যায় তাহলে 52 + 1 = 53টা সোমবার হয়ে যাবে। তাহলে এখন দেখবো ওই রিমেইনিং যে একটা দিন, ওই দিনটা কি হতে পারে। দেখা গেল 364 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে 365 নম্বর দিনটা হতে পারে রবিবার, অথবা হতে পারে সোমবার, অথবা মঙ্গলবার, অথবা বুধবার, হতে পারে সেটা বৃহস্পতিবার, হতে পারে সেটা শুক্রবার, কিংবা এটা হতে পারে শনিবার। তাহলে 52টা সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে 364 দিন শেষ হয়ে যাওয়ার পরে 365তম যেটা দিন, বছরে যেটা শেষ দিন, সেটা এরকম হতে পারে রবিবার, হতে পারে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার কিংবা শনিবার। এই কটার মধ্যে হবে, তাই এখানে আগের মতো লিখবো NS সমান হচ্ছে কটা পসিবিলিটি, 1 2 3 4 5 6 7টা পসিবিলিটি। তারপর লিখছি ধরি A ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, 53টি সোমবার থাকার ঘটনা। 53টি সোমবার মানে ব্র্যাকেটের মধ্যে আবার লিখছি আরো একটি এক্সট্রা সোমবার, আরো একটি সোমবার হওয়ার ঘটনা। তাহলে এই কটা দিনের মধ্যে অর্থাৎ 365তম যেটা দিন, সেই দিনটা যদি সোমবার হয়ে যায় তাহলে 52টা আগে সব সোমবার ছিল, তারপরে নতুন একটা সোমবার পেয়ে গেলাম, তবেই কিন্তু 53টা সোমবার হবে। তার জন্য লিখেছি 53টি সোমবার মানে আরো একটি সোমবার হওয়ার ঘটনা, দ্যাট ইজ MA সমান। আমরা দেখব এই 7টা পসিবিলিটির মধ্যে সোমবার আছে এরকম কটা পসিবিলিটি, দ্যাট ইজ একটি পসিবিলিটি। এই যে 1 লিখে ফেললাম। ফাইনালি PA ইজ ইকুয়াল টু MA/NS।
এম এর মান হলো 1 আর এনএস এর মান হলো 7। তাহলে কি পেলাম, যে জেনারেল একটা ইয়ারে, যে ইয়ারটা লিপ ইয়ার নয়, সেই ইয়ারে 53টা সোমবার থাকার সম্ভাবনা হলো 1/7। শুধু সোমবার নয়, এখানে যদি বলতো যে রবিবার থাকার সম্ভাবনা কত, তাও কিন্তু 1/7ই পেতাম। কিভাবে? 364টা দিনের মধ্যে, অর্থাৎ 52টা সপ্তাহের মধ্যে 52টা রবিবার অবশ্যই পাবো। 52টা রবিবার অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে 365 নম্বর যে দিন, তাদের পসিবিলিটি কিন্তু এই 7 রকম উপায়ে আসবে। তাই এন এস সমান 7 লিখবো। এ সমান 53টি রবিবার, অর্থাৎ আরো একটি রবিবার হওয়ার ঘটনা। তাহলে আরো একটা রবিবার আছে, এরকম কেস একটাই যেখানে, তাই এম এস সমান 1 লিখবো। তার মানে পি এস সমান হয়ে যাবে আগের মতোই 1/7। তাই একটা অঙ্ক সোমবার দিয়ে দেখানো হলেও এইরকম প্রশ্ন যে বার দিয়ে দিক না কেন, সপ্তাহের যে কোনো বার দিয়ে দিলেও আমরা একই রকম পদ্ধতি অনুসরণ করব, তাতে সম্ভাবনাগুলোর কোনো পরিবর্তন ঘটবে না, শুধু নামটার পরিবর্তন ঘটে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই প্রবলেমটা অত্যন্ত বেহতরিন মানের প্রবলেম, এরকম টাইপের প্রবলেম অনেকবার এসছে। এরপরে নেক্সট একটা প্রশ্ন তোমাদের সামনে দেখাবো। একটি পরিবারে 4 জন শিশু আছে, 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা কত? আগে এটা বের করব, তারপর নেক্সট প্রশ্ন আবার চলে যাব। একটা পরিবারের 4 জন শিশু, এখানে লক্ষ্য করো যে এনএস সমান পরিবারের 4 জন শিশু, মানে প্রথম শিশু, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শিশু। প্রথম শিশুটা, এই প্রথম শিশুর জন্ম তারিখ কতগুলি উপায় আসতে পারে? সে মানে বছরের অর্থাৎ 365 দিনের যে কোনো একটা দিনে তার ডেট অফ বার্থ হতে পারে। অর্থাৎ প্রথম শিশুটার জন্ম তারিখ 365টি ভিন্ন উপায়ের কোন একটা উপায়ে হতে পারে। 365 দিনে হবে সেটা কথা বলছি না, 365 দিনের কোনো একটা দিনে হবে। তাই 365 উপায়ের কোনো একটা উপায় হবে, তার জন্য টোটাল কতগুলি উপায় হবে সেটা লিখেছি। এটা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যে শিশুটা, সেই শিশুটাও ওই বছরের 365 দিনের মধ্যে যে কোনো দিনে জন্মগ্রহণ করতে পারে। এখানে তো প্রথমটাতে কোনো শর্ত নেই যে দ্বিতীয় জনের জন্ম তারিখ প্রথম জনের সাথে সেম হবে না বা সেম হবে, এরকম তো কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে দ্বিতীয় শিশুটাও যেহেতু স্বাধীনভাবে জন্মাচ্ছে, সেক্ষেত্রে দ্বিতীয় শিশুটার জন্ম তারিখ 365 উপায়ের কোনো একটা উপায় হতে পারে। তাই এখানে আবার 365 দিয়ে ফেললাম। একই যুক্তি দিয়ে 3 নম্বর শিশুর ক্ষেত্রেও 365 উপায়ের কোনো একটা উপায়, চতুর্থ শিশুর ক্ষেত্রেও 365 উপায়ের কোনো একটা উপায়। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি কেন গুণ করলেন? আমরা ফার্স্ট সেমিস্টারে বিন্যাস চ্যাপ্টারে শিখেছি যে কোনো একটা কাজ, কোনো একটা প্রক্রিয়া এম উপায়ের কোনো একটা উপায় হয়ে যাওয়ার পরে, আমি এম উপায় বললাম না, আমি 365 দিন বললাম না, 365 দিনের কোনো একটা দিনে হয়ে যাওয়ার পরে, তার জন্য বলছি এম উপায়ের কোনো একটা উপায় হওয়ার পরে দ্বিতীয় একটা কাজ যদি এন উপায়ের কোনো একটা উপায় হয়, এটা কাজে হয়ে যাওয়ার পরে তৃতীয় কাজটা যদি পি উপায়ের কোনো একটা উপায় সম্পাদন করা যায় এবং সর্বোপরি এই করে যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে বলছে সার্বিক প্রক্রিয়াটি এম ইন্টু এন ইন্টু পি ইন্টু কিউ এতগুলি ডিফারেন্ট উপায়ে সম্পাদন করা যাবে। এটাই কিন্তু বিন্যাসের মৌলিক নীতি ছিল। সেই মৌলিক নীতিটাকে অবলম্বন করেই আমরা প্রত্যেকটাকে গুণ করে দিয়েছি। কেননা প্রথম শিশুর ক্ষেত্রে জন্ম তারিখ 365টা ডিফারেন্ট উপায়ের কোনো একটা উপায় হয়ে যাওয়ার পরে দ্বিতীয় শিশুটারও কিন্তু 365 উপায়ের কোনো একটা উপায়ে জন্মানোর প্রবাবিলিটি রয়েছে। একই রকম দ্বিতীয় শিশুটা হয়ে যাওয়ার পরে তৃতীয় শিশুর ক্ষেত্রেও 365 রকম ভিন্ন উপায়ের কোনো একটা উপায়ে জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরে চতুর্থ শিশুর ক্ষেত্রে কিন্তু একই যুক্তি প্রয়োগ করেছি। অর্থাৎ টোটাল নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যাটা আমরা দেখতে পেয়েছি। এবার কি বলছে 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা কত? আমি বলেছিলাম যার সম্ভাবনা বের করতে বলবে সেটাকে একটা ঘটনা ধরে নেব। ধরি এ ইজ ইকুয়াল টু 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার ঘটনা, বিভিন্ন দিনে হওয়ার ঘটনা। এখানে বলেছে বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা, সম্ভাবনাটাকে পরিবর্তন করে আমাদেরকে ঘটনা লিখতে হয়। তারপরে দেখবো অতএব এম এ সমান, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে বলছে 4টা শিশুর জন্ম তারিখ আলাদা আলাদা দিনে হয়েছে, কোনো দুটো শিশুরই জন্ম তারিখ একই ডেটে চলে আসেনি। তাহলে আবার আমি মানে একদম প্রাথমিক জায়গাতে চলে গেলাম। প্রথম যে শিশুটা, সেই শিশুটার জন্ম তারিখ 365 উপায়ের কোনো একটা উপায় হবে, যে কোনো একটা দিনে ওর ডেট অফ বার্থ ফিক্সড হতে পারে। এটা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় শিশুটার ক্ষেত্রে যেহেতু প্রশ্নে বলেছে প্রত্যেকটা শিশুর জন্ম তারিখ আলাদা, তাহলে দ্বিতীয় শিশুটার জন্ম তারিখ যখন আমরা
স্থির করছি, খুব ভালো করে লক্ষ্য করো, প্রথম শিশুর যে ডেট অফ বার্থ, যে দিনে প্রথম শিশুরা জন্মিয়েছিল, নিশ্চয় দ্বিতীয় শিশুরা সেই দিনে জন্মায়নি, আর তার জন্যই কিন্তু তাদের মানে জন্ম তারিখ আলাদা আলাদা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় শিশুটার জন্ম তারিখ হওয়ার ক্ষেত্রে একটা ডেট হয়নি। কোন ডেটটা? না, যে ডেটটা প্রথম শিশুটা গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ দ্বিতীয় শিশুটার জন্ম তারিখ হওয়ার ক্ষেত্রে 364 রকম পসিবিলিটি রয়েছে, তবেই ওই দুজনের জন্ম তারিখ আলাদা আলাদা দিনে হবে। এরপর লক্ষ্য করো, এটা হয়ে যাওয়ার পরে 3 নম্বর যে শিশুটা, ওর জন্মদিন হওয়ার ক্ষেত্রে দুটো রেস্ট্রিকশন আছে, যে প্রথম শিশু যে ডেটে জন্মেছে সেই ডেটে নিশ্চয় ও জন্মায়নি। যদি জন্মে যেত তাহলে তো ওই দুজনের জন্ম তারিখ একই হয়ে যেত। এখানে তো বলছে প্রত্যেকের জন্ম তারিখ আলাদা আলাদা, তাহলে তৃতীয় শিশুটার ক্ষেত্রে দুটো দিন বাদ যাবে, প্রথম শিশুটার জন্ম তারিখ আর দ্বিতীয় শিশুটার জন্ম তারিখ, তার দুদিন বাদ চলে গেলে এখানে পড়ে থাকবে 363 দিনের কোনো একটা দিনে জন্মাতে পারে। সর্বোপরি 4 নম্বর যে শিশু, তারও দেখলাম জন্ম তারিখ আলাদা, তার মানে এরা যে 3টে ডেট অফ বার্থ পেয়েছে নিশ্চয় ওই 3টে দিন ওর ক্ষেত্রে বাদ চলে যাবে, মানে 362 উপায়ের কোন একটা উপায় তার ডেট অফ বার্থ হতে পারে। আশা করি বুঝতে পেরেছো যে কেন এক এক করে কমে যাচ্ছে। যদি এখানে 365 করি, তার মানে ঘটনাটা কি ঘটবে? এ যে দিনে জন্মেছে ওই দিনে এরও জন্মানোর বা ডেট অফ বার্থ হওয়ার পসিবিলিটি থেকে যাবে। আর যদি ওই ডেটেই জন্ম তারিখ হয়ে যায়, তার মানে একই জন্ম তারিখ হয়ে গেল। প্রশ্নে বলছে 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার পসিবিলিটি কত, তার মানে একটা একটা করে দিন আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখন ফাইনালি আমরা কি বের করব? PA = কি ফর্মুলা? MA/NS। এম এর মান যেটা আছে দেখে দেখে টুকবো, লক্ষ্য করো। NS এর মান যেটা ছিল সেটা দেখে দেখে লিখছি। 365 একটা কেটে যাবে নিশ্চয়, এত বড় গুণ করা দরকার নেই, আমরা এইরকম সেম রেখে দেব। 364, 363, 362, নিচে 365 গুলো 3 বার আছে, তাই 365 এর কিউব লিখে দেব। ব্যাস, এটাই আমাদের নির্ণয় সম্ভাবনা। এখানে কোনো কিছু গুণ করার আর প্রয়োজন নেই। তাহলে আমরা পেয়ে গেলাম 4টা শিশুর জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনাটা হচ্ছে ওই রকম। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে লক্ষ্য করো। দ্বিতীয় প্রশ্ন বলছে 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা কত। এবার খেলাটা জমে গেছে, এবার কোশ্চেনের কোয়ালিটিটা আরো ডিপে চলে গেছে। তাহলে আগের মতোই লক্ষ্য করো, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও আমরা নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা ওটাই পাবো। অর্থাৎ নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ 4টা শিশুর কথাই এখানে বলতে চেয়েছে, তাই 4 বারই 365 করে আসছে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এক্ষেত্রে যেমন বলেছিল প্রত্যেকের জন্ম তারিখ আলাদা আলাদা, কিন্তু এখানে বলেছে 2 জনের জন্ম তারিখ সেম। এক্ষেত্রে যে প্রশ্নটা আমাদেরকে ভাবাচ্ছে সেটা হলো, স্যার 4টা শিশুর মধ্যে কোন দুটো শিশুর জন্ম তারিখ সেম? আমরা জানি না। তোমরা মনে করো 4টা শিশু বাদ দিয়ে, একই পরিবারের কথা বাদ দিয়ে 4টা ছাত্র এক বেঞ্চে বসে আছে। তো 4টা ছাত্র যদি এক বেঞ্চে বসে থাকে, আমি বাইরে থেকে বললাম যে তোমাদের মধ্যে 2 জন ছাত্র এসো তো, তাহলে এই যে 4 জনের মধ্যে 2 জনকে ডেকেছি, কোন 2 জনকে ডেকেছি সেটা কি স্পষ্ট করে বলেছি? না। আমি প্রথম 2 জনকে ডেকেছি, না মিডিলের 2 জনকে, না লাস্টেকার 2 জনকে, না ফার্স্ট লাস্টকে, না ফার্স্ট থার্ডকে, এরকম করে স্পষ্ট নেই। ম্যাথমেটিক্স বলছে যখন স্পষ্ট করে কোনো কিছু বলা থাকবে না, তখন যত রকম পসিবিলিটি হতে পারে সবগুলোকে কাউন্টের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ সেম, কোন 2 জনের জন্ম তারিখ সেম আমরা কেউ জানি না। ম্যাথমেটিক্স বলছে 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ সেম হতে পারে 4C2 উপায়ে। কত উপায় বললাম? 4C2 উপায়ে। তাই ওই কথাটা লিখবো। আগে এটা দেখে নি, 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার যেটা সম্ভাবনা বের করতে বলেছে, সেটাকে আমরা একটা ঘটনা ধরে নেব। দেখছি ধরি, এখানে A না ধরে B ধরে নেব, যেহেতু একই অঙ্ক। যে 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার ঘটনা, একই জন্ম তারিখ হওয়ার ঘটনা। 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার ঘটনা। তাহলে MB = ওখানে যেমন MA বলছিলাম, এখানে MB। খুব ভালো করে দেখবো, আমি বললাম 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ একই, কোন 2 জনের জন্ম তারিখ একই সেটা জানি না, সেটা ম্যাথমেটিক্স বলে দিচ্ছে 4C2। এতগুলি উপায়ে 2 জনের জন্ম তারিখ একই হতে পারে। এটা বলে দেওয়ার পরে এবার আমরা দেখবো যে মোট তো 4টা শিশু, তার মধ্যে প্রথম শিশুটার মানে যে 2 জনের জন্ম তারিখ একই, সেই 2 জনের কথা বলতে চাইছি। তারপরে বাকি 2 জনের কথা আলোচনা করব।
যে দুজনের জন্ম তারিখ একই, সেই দুজনকে মনে করো প্রথম আর দ্বিতীয় জন, সাপোজ উদাহরণস্বরূপ ধরলাম, প্রথম জন যদি 1 জানুয়ারি জন্মায়, দ্বিতীয় জনে 1 জানুয়ারি জন্মেছে, তবেই ওদের জন্ম তারিখ সেম হয়েছে। প্রথম জন যদি 2 জানুয়ারি জন্মায়, তাহলে দ্বিতীয় জনে 2 জানুয়ারি জন্মেছে। অর্থাৎ প্রথম আর দ্বিতীয় দুজনের ক্ষেত্রে 365 রকম পসিবিলিটি রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বোঝা দরকার, দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা করে 365 নয়, যেহেতু দুজনে একই ডেট পাচ্ছে, তাই ওই দুজনের পরিবর্তে আমি 365 একবার লিখলাম, আমি দুবার আলাদা আলাদা করে লিখিনি। আমার কথা বুঝতে পারছো? আবার বলছি, 4 জনের মধ্যে দুজনের জন্ম তারিখ সেম হয়েছে। কোন দুজনের জন্ম তারিখ সেম সেটা আমরা নিশ্চিত করে জানি না, তাই ম্যাথমেটিক্স বলে দিল 4C2 উপায়ে দুজনের জন্ম তারিখ সেম হতে পারে। 4C2 মানে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখবে 6 আসবে। 6 রকম উপায়ে দুজনের জন্ম তারিখ সেম আসতে পারে। কি কি হতে পারে? প্রথম দ্বিতীয় জন সেম, এটা একটা উপায় হতে পারে। দ্বিতীয় তৃতীয় জন সেম জন্ম তারিখ পেয়েছে। হতে পারে তৃতীয় চতুর্থ জন জন্ম তারিখ সেম পেয়েছে। হতে পারে প্রথম আর চতুর্থ জন জন্ম তারিখ সেম পেয়েছে। হতে পারে প্রথম তৃতীয় জন জন্ম তারিখ সেম পেয়েছে, অথবা হতে পারে দ্বিতীয় চতুর্থ জন জন্ম তারিখ সেম পেয়েছে। এই যে 6টা পসিবিলিটি বললাম, এই 6 রকম উপায়ে দুজনের জন্ম তারিখ সেম হতে পারে, তাই ওটাকে বলেছি 4C2 উপায়ে দুজনের জন্ম তারিখ সেম হলো। এবার যাদের জন্ম তারিখ সেম হলো, দুজনে তো 365 দিনের যে কোনো দিনই জন্মাতে পারে, তাই এখানে লিখেছি 365। অর্থাৎ এর মধ্য দিয়ে দুজনের কথা বলা হয়ে গেল। এই যে এখানে তোমাদের বোঝার জন্য লিখছি, দুজনের জন্ম তারিখ একই হয়ে গেল, জন্ম তারিখ একই। তাহলে লক্ষ্য করো, দুজনের জন্ম তারিখ একই হয়ে গেল এইগুলোর মধ্যে। তাহলে আরো তো দুটো শিশু আছে, তাহলে ওই দুটো শিশুর প্রথম শিশুটা, ওর জন্ম তারিখ কত উপায় আসতে পারে? নিশ্চয় এরা দুজন যে ডেটটাতে জন্মেছে সেই ডেটটাতে জন্মাবে না। কারণ যদি ওই তৃতীয় শিশুর ক্ষেত্রে ওই জন্ম তারিখের সাথে মিলে যায়, তাহলে তো ওই পরিবারের 3টে শিশুর জন্ম তারিখ একই হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে চেয়েছে দুটো শিশুর জন্ম তারিখ একই হওয়া, তাহলে তার ক্ষেত্রে ওই দিনটা বাদ চলে যাবে যে দিনটাতে ওর ওই দুটো ভাই জন্মেছে, যে দুটো জন্ম তারিখ সেম, তাহলে ওই দিনটা বাদ চলে গেল। এবার সব শেষ যে শিশু, তার ক্ষেত্রে দুটো দিন বাদ যাবে, যে দুজনের জন্ম তারিখ একই সেই ডেটটা, তারপরে ওর আরেকটা ভাই যে ডেটটা জন্ম তারিখ পেয়েছে সেটা, তার পরিবর্তে আমরা দুটো দিন যদি বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই সব শেষ শিশুর ক্ষেত্রে 363 রকম উপায়ের কোন একটা উপায়ে জন্ম তারিখ হওয়ার পসিবিলিটি রয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে প্রথম দুজনের এটা চলে গেল, তাহলে এটা তৃতীয় জন, এটা চতুর্থ জন। তাহলে এবারে 4C2 মানে 6 লিখে দিলাম, তারপরে যা ছিল লিখছি 365 364 ইন্টু 363। এবারে আগের মতো কেস, PA সমান PB, এখানে PB বের করার ফর্মুলা কি ছিল? MB/NS। MB মানে লিখছি 6, 365 364 363। NS এর মান উপরে যা ছিল দেখে দেখে চেপে দেবো। 365 এগুলো 4 বার লিখবো। তাহলে 365 আগের মতো একটা কাটলো, তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, 6 ইন্টু উপরে 364 ইন্টু 363, নিচে কি থাকলো 365 গুলোর 3 বার আছে, তার মানে পাওয়ারে 3 পড়ে থাকলো। বেশ, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল। তাহলে একই জিনিস দুবার করে দেখানো হলো। উপরে দেখানো হয়েছে 4 জনেরই জন্ম তারিখ আলাদা আলাদা, তাই 365 পরে 1 কমিয়েছিলাম, আবার 1 কমিয়েছিলাম, আবার 1 কমিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে কি দুজনের জন্ম তারিখ একই, তাই দুজনের জন্ম তারিখ একই হওয়ার জন্য কোন দুজনের জন্ম তারিখ আমরা জানি না সেম, তাই এখানে লিখেছি 4C2 উপায়ে দুজনের জন্ম তারিখ সেম হতে পারে। যে দুজনের জন্ম তারিখ সেম হলো, তাদের জন্ম তারিখ 365 উপায়ের কোন একটা উপায় আসতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দুজনের কথা বলা হয়ে গেল, বাকি দুজনের কথা বললাম। তোমাদেরকে যদি পরীক্ষার সময় বলে যে 4 জনের মধ্যে 3 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা, তাহলে তোমরা কি করবে? এখানে লিখবে 4C3, কারণ 4 জনের মধ্যে কোন 3 জনের জন্ম তারিখ সেম সেটা জানি না, তাহলে 4C3। যে 3 জনের জন্ম তারিখ সেম, তাদের জন্ম তারিখ 365 উপায় আসতে পারে। অর্থাৎ এইটুকুর মধ্য দিয়ে 3 জনের জন্ম তারিখ বলা হয়ে গেল। চতুর্থ যে শিশু, তার জন্ম তারিখ কত উপায় আসতে পারে না, তো ওই 3 জন যাদের জন্ম তারিখ সেম ছিল, তারা যে ডেটে জন্মেছিল সেই ডেটটা বাদ দিয়ে বাকি 364 দিন। অর্থাৎ সেক্ষেত্রে 4C3 ইন্টু 365 ইন্টু 364 লিখলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। শুধু একটা প্রবলেম তোমাদের সামনে তুলে ধরছি না, সেই রিলেটেড যেরকম প্রবলেম আসতে পারে প্রত্যেকটা প্রবলেম তোমাদের সামনে মানে বিশদে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে করে কমন তোমাদের মনের মধ্যে থেকে ধারণাটা দূরীভূত হয়ে যায়। আমরা কি করি, এই অঙ্কটা যদি আসে তাহলে স্যার কমন পেয়েছি, তাহলে আমাদের মনের মধ্যে যেমন কনফিডেন্স থাকে, কোনো অঙ্ক না কমন পেলেও আমাদের কনফিডেন্স থাকবে যদি ওই টাইপের অঙ্ক আমরা শিখতে পারি, করতে পারি। আমরা কমনের দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব যত ভেরিয়াস টাইপস অফ প্রবলেম রয়েছে চ্যাপ্টারের মধ্যে সব টাইপের প্রবলেম করতে পারার মানে টেন্ডেন্সি মনের মধ্যে রাখতে হবে। যদি সব ধরনের অঙ্ক আমরা করতে পারি তাহলে পরীক্ষার আগে ভাগে কিংবা পরীক্ষার সময় কমন পাওয়া না পাওয়ার দুশ্চিন্তাটা কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো একটা খুব ভালো মানের অঙ্ক তোমাদের সামনে হাজির করবো। লক্ষ্য করো, একজন ঠিকাদারের প্ল্যাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। বলছি যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয় তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত? আমরা এই টাইপের প্রবলেম এর আগের পর্বে আলোচনা করেছিলাম। যে কি বলা হয়েছে লক্ষ্য করো, একজন ঠিকাদার প্ল্যাম্বিং সংক্রান্ত ঠিকা, প্ল্যাম্বিং মানে আমরা জানি যে পাইপলাইন সংক্রান্ত যে কাজগুলো, সেই কাজ যারা করে তাদেরকে বলা হয় প্ল্যাম্বিং মিস্ত্রি। তো কোনো একটা ঠিকাদারের প্ল্যাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা বলে দিয়েছে 2/3। আর এক ধরনের কথা বলেছে বিদ্যুৎ সংক্রান্ত, অর্থাৎ কোনো একটা বাড়ির কনস্ট্রাকশন নতুন হয়েছে, সেই বাড়ির মানে ইলেকট্রিসিটির ঠিকাটা কে পাবে, বরাতটা কে পাবে, এই ঘটনা নিয়ে এখানে বলছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা বলা আছে। তাহলে যেহেতু দুটো আলাদা আলাদা বিষয়ে ঠিকা নেওয়ার কথা বলা হয়েছে, তাই সেই দুটি বিষয়ের একটাকে এ ধরবো, একটাকে বি ধরে নেব। লিখছি ধরি এ ইজ ইকুয়াল টু প্ল্যাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা, আর বি ইজ ইকুয়াল টু ধরে নিলাম বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা। দুটো কথা লক্ষ্য করো, প্ল্যাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনাটাকে এ ধরেছি আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনাটাকে বি বলেছি। তাহলে পি এ যেটা প্রশ্নে প্রোভাইড করা আছে প্রথম লাইনের মধ্যে দিয়ে, প্ল্যাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3, তাহলে পি এ সমান বলা আছে 2/3। তারপরে দ্বিতীয়টা যেটা বলছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা, বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়াটাকে বি বলেছি, তাহলে না পাওয়াটা বি এর কমপ্লিমেন্ট হবে, তাহলে ওটা লিখছি পি অফ বি এর কমপ্লিমেন্ট। এখানে যদি বলতো বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়া তাহলে পি বি লিখতাম। তাহলে এটা সমান কত বলা আছে 5/9। এর আগের দিন ফর্মুলা তোমাদের সামনে প্রমাণ করে দেখানো হয়েছিল, পি অফ বি এর কমপ্লিমেন্ট মানে আমরা লিখতে পারবো 1 - পিবি ইজ ইকুয়াল টু 5/9। 1 রেখে দিয়ে এটাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল, এই মাইনাস পদটাকে এদিকে নিয়ে এলাম, প্লাস হয়ে গেল। তাহলে ফাইনালি পিবি ইজ ইকুয়াল টু কি থাকলো 9 লসাগু, 9 কে 9 -5 দ্যাট ইজ 4/9। তাহলে ওরা বলে দিয়েছিল বিদ্যুৎ সংগত ঠিকা না পাওয়া, আমরা ওখান থেকে বের করলাম বিদ্যুৎ সংগত ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/9। তারপর কি বলছে কমপক্ষে, আমরা এর আগের দিন বেশ কয়েকটা ফ্রেজ এবং তাদের সিম্বলস গুলো তোমাদের সামনে ব্যাখ্যা করেছিলাম। কমপক্ষে মানে বলেছিলাম ইউনিয়ন, অর্থাৎ এই দুটি ঘটনার ইউনিয়ন, পি অফ এ ইউনিয়ন বি, এটা ইজ ইকুয়াল টু ওরা বলে দিয়েছে 4/5। খুব ভালো করে যদি এর আগের ক্লাসটা তোমরা লক্ষ্য করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কমপক্ষে, অথবা, বা, যোগ এই সমস্তগুলো পরিবর্তে আমরা ইউনিয়ন সিম্বলটা নেব, এই কথাই বলেছিলাম। তাহলে সেটা সমান বলা আছে এরকম। তাহলে তিনটে শর্ত প্রোভাইড করা আছে, একটা পিবি এর মানটা এবং সর্বোপরি এই মানটা। কি বের করতে বলেছে? তার পক্ষে উভয় ঠিকা পাওয়া। আমি এটাও এর আগের পর্বে বলেছিলাম যে উভয়, একসঙ্গে, একত্রে, গুণ, এই কথাগুলোর করেসপন্ডিং সিম্বলসটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমরা বের করব অ্যাকচুয়ালি কি পি অফ এ ইন্টারসেকশন বি, এটাই আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। এবার যে কটা পদকে আমি মানে ঘিরে রেখেছি এবং যেটার মান বের করতে বলেছে, এই চারটা পদকে কাজে লাগিয়ে আমরা এমন কোন ফর্মুলা শিখেছি সেটা তোমরা মনে করার চেষ্টা করো। ওই ফর্মুলাটা প্রমাণ সহকারে এর আগে দেখানো হয়েছিল। কি ছিল ফর্মুলা? যে পি অফ এ ইউনিয়ন বি সমান ছিল পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন
বি। এই ফর্মুলাটাই আমরা কিন্তু এই 4টা পদ দিয়ে শিখেছিলাম। এখন ওই ফর্মুলাটা লিখে ফেললাম, লেখার পর যে যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেবো, যেটা জানি না তার মান অটোমেটিক বেরিয়ে যাবে। পি অফ এ ইউনিয়ন বি এর মান 4/5, পি এ 2/3, পিবি এর মান 4/9 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান জানি না, এটাই তো বের করবো। এই মাইনাস টার্মটাকে দিকে নিয়ে যদি চলে আসি, এখানে থাকলো 2/3, 4/9, এই পদটাকে দিকে নিয়ে গেলে -4/5। 3, 9 এবং 5-এর লসাগু কত হবে তোমরা সকলেই বলতে পারবে, 45। 45কে 3 দিয়ে ভাগ করলে 15, 15 দুগুণা 30। 45কে 9 দিয়ে ভাগ করলে 5, 4 5 20। 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 4 9 36। তার মানে 30 আর 20 50, 50 থেকে 36 বাদ দিলে 14/45। তাহলে আমরা পেয়ে গেলাম ওই ব্যক্তির পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনাটা কত, না তো 14/45। আশা করি পুরো সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই অঙ্কটা বোঝার জন্য যে যে ফর্মুলাগুলো জানা দরকার সেগুলো কিন্তু আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম। এর আগের পর্বটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এটা আমাদের বুঝতে বিন্দুমাত্র কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আশা করি ঘটনাটা বুঝতে পেরেছো। নেক্সট, ক্যাপিটাল এন সংখ্যক বিভিন্ন ভিক্ষুকের মধ্যে ক্যাপিটাল এন সংখ্যক বিভিন্ন ভিক্ষুকের মধ্যে উদ্দেশ্যহীনভাবে স্মল এন সংখ্যক বিস্কুট বন্টন করা হয়। একজন নির্দিষ্ট ভিক্ষুকের স্মল আর সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভাবনা কত? এই টাইপেরও একটা অঙ্ক এর আগের দিন আমি দেখিয়েছিলাম, সেই টাইপটা মনে পড়ে যাবে যখন এই ঘটনাটা আমি বিস্তারিত ব্যাখ্যা করব। এখানে লক্ষ্য করো, ভিক্ষুকের সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল এন আর বিস্কুটের সংখ্যা হচ্ছে স্মল এন। এবং এর সাথে বিজনেস চ্যাপ্টারের একেবারে মানে ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবো। এখানে ভিক্ষুক এবং বিস্কুট এই যে দুটো কম্পারেটিভলি বিষয়, সেই দুটো রিলেটিভ বিষয়ের মধ্যে আমরা আগে স্থির করার চেষ্টা করব যে কোনটা টেম্পোরারি কোনটা পার্মানেন্ট। যদি ভিক্ষুক এবং বিস্কুট এই দুটোর মধ্যে আমরা আলোচনা করি তাহলে ভিক্ষুকটা হচ্ছে পার্মানেন্ট, বিস্কুটটা হচ্ছে টেম্পোরারি, কারণ বিস্কুটগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। তাই দুটো রিলেটিভ বিষয়ের মধ্যে কোনটা টেম্পোরারি কোনটা পার্মানেন্ট এটা স্থির হয়ে যাওয়ার পরে কাজটা হলো যে যে বিষয়টা টেম্পোরারি অর্থাৎ বিস্কুট, সেই বিস্কুটটা আমার পকেটে রেখেছি, সেই বিস্কুট সব কটা আমার পকেটের মধ্যে রেখেছি মনে করো। আমার সামনে দেখা গেল ক্যাপিটাল এন সংখ্যক ভিক্ষুক দাঁড়িয়ে আছে, উদাহরণস্বরূপ ক্যাপিটাল এন এর মান 10 বলে মনে করো। তাহলে সামনে 10 জন ভিক্ষুক দাঁড়িয়ে আছে, আমার কাছে বিস্কুট আছে স্মল এন সংখ্যক, মানে মনে করো 5টা। তাহলে 5খানা বিস্কুট আমার পকেটে, আমার সামনে দাঁড়িয়ে 10খানা ভিক্ষুক। তাহলে প্রথম মানে আমি যেটা করব যে টেম্পোরারি যে বিষয়টা অর্থাৎ বিস্কুট, সেই বিষয়গুলো 1 বাই 1 আমি ডিস্ট্রিবিউট করতে শুরু করব, একসঙ্গে কিন্তু সব কটা দেব না। তাহলে প্রথম বিস্কুটটা আমি আমার পকেট থেকে বের করলাম, সেই বিস্কুটটা আমি 10 জন ভিক্ষুকের মধ্যে কত রকমের দিতে পারি, তো 10টা উপায়ের কোনো একটা উপায় দিতে পারি। হতে পারে সেই বিস্কুটটা আমি প্রথম জনকে দিয়ে দিলাম, হতেই পারে। অথবা হতে পারে আমি প্রথম বিস্কুটটা দ্বিতীয় ভিক্ষুককে দিলাম, হতে পারে। হতে পারে প্রথম বিস্কুটটা আমি তৃতীয় ভিক্ষুককে দিলাম। এইরকম করে প্রথম বিস্কুটটা আমি 10 রকম উপায়ের কোনো একটা উপায় দিতে পারি। এরকমটা বলবো না যে 10 রকম উপায় দিতে পারি, না, কখনোই সম্ভব নয়। একটা কাজকে একই সঙ্গে একাধিক রকমের করা সম্ভব হবে না। তাই আমি বললাম প্রথম বিস্কুটটা 10 জন ভিক্ষুকের মধ্যে কোনো একজনকে দিতে পারবো। তাহলে কাজটা করা যাবে 10 রকমে, কিন্তু এট এ টাইম করবো একটা উপায়। তাই এখানে ওই কথাটাই বলবো যে এনএস সমান, ভালো করে লক্ষ্য করো, আমার কাছে বিস্কুট ছিল স্মল এন সংখ্যক, সেই বিস্কুটের প্রথম বিস্কুটটা আমি বের করলাম, ওই বিস্কুটটা ক্যাপিটাল এন সংখ্যক ভিক্ষুকের মধ্যে ক্যাপিটাল এন উপায়ের কোনো একটা উপায় দিতে পারি। যেভাবে বলছিলাম প্রথম বিস্কুটটা 10টা উপায়ের কোনো একটা উপায় দিতে পারি, কারণ 10 জন ভিক্ষুক ছিল, এখানে ভিক্ষুকের সংখ্যা ক্যাপিটাল এন, তাই প্রথম বিস্কুটটা ক্যাপিটাল এন উপায়ের কোনো একটা উপায়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি দ্বিতীয় বিস্কুটটা বের করলাম। আবার আগের মতো মনে করো আমার কাছে 10 জন ভিক্ষুক দাঁড়িয়ে আছে, কেননা এরকমটা বলা হয়নি যে যে ভিক্ষুকটা বিস্কুট পেয়ে গেছে তাকে আর দেবো না, বলা হয়নি।
তাই যেহেতু কোনো রকম শর্ত জানা নেই, তার জন্য দ্বিতীয় বিস্কুটটা আবার আগের মতো 10টি উপায়ের কোনো একটা উপায় দিতে পারবো, অর্থাৎ দ্বিতীয় বিস্কুটটাও ক্যাপিটাল এন উপায়ের কোনো একটা উপায়ে দিতে পারবো। তৃতীয় বিস্কুটটাও আগের মতোই ক্যাপিটাল এন উপায়ের কোনো একটা উপায় দিতে পারবো। এই করতে করতে আমরা মানে কতগুলি বিস্কুট দেবো, আমার কাছে যতগুলি বিস্কুট আছে, আমি যদি 5টা বিস্কুট পকেটে রাখি তাহলে এই সংখ্যাগুলো 5 বার হবে, কিন্তু আমার কাছে বিস্কুটের সংখ্যাটা হচ্ছে স্মল এন সংখ্যক, তার মানে এইগুলো এখানে এন বার করে থাকবে, কেন বিস্কুট হচ্ছে এন সংখ্যক। আমার কাছে যদি এখানে 5টা বিস্কুট থাকে তাহলে এন গুলো যেমন 5 বার হবে, এন এর মান 10, অর্থাৎ 10টা বিস্কুট যদি থাকে এন এর মানগুলো 10 বার হবে। আমার কাছে বিস্কুট আছে স্মল এন, তার মানে এগুলো স্মল এন বার হবে। তাহলে লক্ষ্য করো, দুটোকে যদি গুণ করি তাহলে এন স্কোয়ার হবে, তিনটাকে গুণ করলে এন কিউব হবে, আছে এন সংখ্যক, তাহলে ক্যাপিটাল এন টু দি পাওয়ার স্মল এন হয়ে যাবে। আবার বলছি দুটো থাকলে যেমন এন স্কোয়ার, তিনটে থাকলে এন কিউব, আছে তো স্মল এন, তাহলে ক্যাপিটাল এন পাওয়ার স্মল এন হয়ে গেল। তাহলে স্মল এন সংখ্যক বিস্কুটকে এতগুলি উপায়ে আমি ডিস্ট্রিবিউট করতে পারি। তারপর কি বলছে, একজন নির্দিষ্ট ভিক্ষুকের 8 সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভাবনা। আমি বলেছি যার সম্ভাবনা বের করতে বলবে তাকে ঘটনা ধরে নেব। দেখছি ধরি এ ইজ ইকুয়াল টু একজন নির্দিষ্ট ভিক্ষুকের স্মল আর সংখ্যক বিস্কুট পাওয়ার ঘটনা, অতএব এম এ সমান, এদিকে ধ্যান দাও, লক্ষ্য করো ভিক্ষুক ছিল ক্যাপিটাল এন সংখ্যক, তার মধ্যে একজন ভিক্ষুককে আমরা স্মল আর সংখ্যক বিস্কুট দিয়ে দেব। এই কথাটা আমরা জানার চেষ্টা করব যে মোট বিস্কুট কতটি ছিল, স্মল এন সংখ্যক, তার মধ্যে কতগুলো বিস্কুট দেব আমি, স্মল আর সংখ্যক, কজনকে দেব, একজনকে। তাহলে এন সংখ্যক বিস্কুটের মধ্যে থেকে আর সংখ্যক বিস্কুট আমি দেব একজনকে। এখন কথা এলো যে আমার কাছে এন সংখ্যক বিস্কুট বা আমার কাছে 5টা বিস্কুট আছে, উদাহরণস্বরূপ ছোট করে ধরো, বলছে এখান থেকে দুটো বিস্কুট একজন ভিক্ষুককে দেওয়া হবে। তাহলে কোন দুটো বিস্কুট আমি দিচ্ছি সেটা কিন্তু স্পষ্ট নয়। হতে পারে প্রথম দুটো বিস্কুট আমি দিয়ে দিলাম, হতে পারে সেকেন্ড থার্ড বিস্কুট দুটো দিলাম, এইরকম করে যতগুলো পসিবিলিটি রয়েছে সব পসিবিলিটি গুলোকে আমাদেরকে কাউন্টের মধ্যে নিয়ে আসতে হবে, যে 5টা বিস্কুটের মধ্যে কোন দুটো বিস্কুট আমি দিলাম সেটা ডিটারমিন করার উপায় ম্যাথমেটিক্স বলে দিচ্ছে 5C2 উপায়ে। ঠিক অনুরূপ ভাবে স্মল এন সংখ্যক বিস্কুটের মধ্যে থেকে স্মল আর সংখ্যক বিস্কুট আমি দিতে পারি NCR উপায়ে। এই কথাটা বুঝে নিতে হয় ভালো করে। স্মল এন সংখ্যক বিস্কুটের মধ্যে থেকে স্মল আর সংখ্যক বিস্কুট আমি ডিস্ট্রিবিউট করতে পারি NCR উপায়ে। এর ফলে ঘটনাটা কি ঘটলো লক্ষ্য করো, যে মোট ভিক্ষুক ছিল ক্যাপিটাল এন সংখ্যক, মোট বিস্কুট কত ছিল, মোট বিস্কুট ছিল স্মল এন সংখ্যক। এবার আমি কি করলাম, এখান থেকে আর সংখ্যক বিস্কুট আমি দিয়ে দিলাম, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে বিস্কুট আছে কতটি, এখন বিস্কুট আছে, এখানে লিখে রাখি যে দিলাম আর সংখ্যক, তাহলে এখন বিস্কুট আছে n-r সংখ্যক। লক্ষ্য করো আমার কাছে বিস্কুট ছিল স্মল এন সংখ্যক, বিস্কুট দিয়ে দিলাম আর সংখ্যক, তাহলে এখন থাকবে কটা, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, এই যে বাদ দেওয়ার সময় চিহ্নে পরিবর্তন ঘটে, তাই n-r সংখ্যক। তাহলে এখন আমার পকেটে বিস্কুট আছে n-r সংখ্যক, আর ভিক্ষুক কতজন আছে সেটা দেখবো। আমরা তো এখানে বলে দিয়েছি একজন নির্দিষ্ট ভিক্ষুককে আর সংখ্যক বিস্কুট দিয়ে দাও, তাহলে যে ভিক্ষুকগুলো দাঁড়িয়েছিল তার মধ্যে কোনো একজনকে আর সংখ্যক বিস্কুট আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ সে কিন্তু বাড়ি চলে যাবে, ও আর লাইনে দাঁড়িয়ে থাকবে না। কেননা ও লাইনে দাঁড়িয়ে থাকতে গেলে আবার যখন বিস্কুট দেবো ওকে, তখন ওই বিস্কুটের সংখ্যাটা ওর কাছে বেড়ে যাবে। কিন্তু ওই নির্দিষ্ট ভিক্ষুকটা তো আর সংখ্যকই বিস্কুট পেয়েছে, তার বেশি বিস্কুট কিংবা কম বিস্কুট পাবে না। তাই যে স্পেশাল ভিক্ষুকটাকে আমি আর সংখ্যক বিস্কুট দিয়ে দিয়েছি ও বাড়ি চলে গেছে, অর্থাৎ ও লাইনে দাঁড়িয়ে নেই। তাহলে এখন মোট ভিক্ষুকের সংখ্যা n সংখ্যক, প্রথমে ছিল সে ঠিক আছে, কিন্তু একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে, তাহলে এখন রিমেইনিং ভিক্ষুক, তাহলে লিখছি বাকি ভিক্ষুক। বাকি ভিক্ষুক কতজন থাকবে না, তো n-1 জন। এবার যেভাবে এই দুটোর উপরে প্রক্রিয়া প্রয়োগ করে এটা পেয়েছি, একই রকম ভাবে এই দুটোর উপরে সেম প্রক্রিয়া প্রয়োগ করে আমরা এখানে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো আগে ভিক্ষুক ছিল ক্যাপিটাল এন, এখন ভিক্ষুক n-1 জন,
আশা করি বুঝতে পেরেছো কেন একজন কমে গেছে, কারণ একজনকে বিস্কুট দেওয়া হয়ে গেছে। আগে বিস্কুট ছিল স্মল এন সংখ্যক, এখন বিস্কুট আছে স্মল এন মাইনাস আর সংখ্যক। তাহলে আগে যখন স্মল এন সংখ্যক বিস্কুটকে ক্যাপিটাল এন সংখ্যক ভিক্ষুকের মধ্যে ডিস্ট্রিবিউট করার সময় ক্যাপিটাল এন ক্যাপিটাল এন ক্যাপিটাল এন গুলো স্মল এন বার ছিল, তাহলে এখানে ক্যাপিটাল এন এর জায়গায় ভিক্ষুক আছে এন মাইনাস ওয়ান, তাহলে এখানে বলবো এন মাইনাস ওয়ান, তারপরে আবার এন মাইনাস ওয়ান, আবার এন মাইনাস ওয়ান, এগুলো কতবার করে আসবে না তো এন মাইনাস আর বার। ওখানে যেমন এন বার ছিল, এন বারের পরিবর্তে এখন আছে এন মাইনাস আর বার। এখানে যেমন এন ছিল, এন এর পরিবর্তে এখানে আছে এন মাইনাস ওয়ান। তাই সেম সিস্টেমটা আমরা কন্টিনিউ করেছি। এখন কি পেলাম, এন সি আর ইন্টু ক্যাপিটাল এন মাইনাস ওয়ান গুলো যদি দুবার থাকতো তাহলে তার স্কোয়ার লিখে দিতাম, তিনবার থাকলে কিউব লিখে দিতাম, আছে এন মাইনাস আর বার। আশা করি বোঝা গেছে কি করে আমরা এম এর মানটা বের করেছি। ফাইনালি আমরা পি এ বের করতে চাইছি। পি এ বের করার ফর্মুলা কি, এম এ বাই এন এস। এম এর মান যেটা আছে ওই রকমই দেখে দেখে লিখে দেবো, এন সি আর ক্যাপিটাল এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার স্মল এন মাইনাস আর বাই ক্যাপিটাল এন টু দি পাওয়ার স্মল এন, যেটা এন এস এ বের করে রেখেছিলাম। বেশ, আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদেরকে অত্যন্ত মানে কি বলবো তোমাদেরকে, বুদ্ধিমত্তার সহিত অঙ্কটা করার চেষ্টা করতে হবে। যদি আমাদের একটু ডিসব্যালেন্স হয়ে যায়, অঙ্কটা বুঝতে গিয়ে যদি একটু মনের মধ্যে গড়িমসি চলে আসে, তাহলে কিন্তু অঙ্কটা কখনোই বুঝতে পারবো না। তার জন্য আমি ছোট ছোট করে উদাহরণ নিয়ে তোমাদের সামনে আগে ব্যাখ্যা করেছি, তারপর এই টার্মগুলো লেখার চেষ্টা করেছি। এই ধরনের অঙ্ক করতে গিয়ে আমি যেটা বলেছি, কোনটা টেম্পোরারি কোনটা পার্মানেন্ট, ওই দুটো বিষয়ের মধ্যে সেটা স্থির করে নেব এবং টেম্পোরারি বিষয়টা নিয়ে ওয়ান বাই ওয়ান আলোচনাটা শুরু করব। আমরা দেখেছিলাম ভিক্ষুক আর বিস্কুটের মধ্যে টেম্পোরারি হচ্ছে বিস্কুট। ওই বিস্কুটগুলোর মধ্যে থেকে একটা একটা করে বিস্কুট ডিস্ট্রিবিউট করার ভাবনা চিন্তা শুরু করেছিলাম। আমি দেখেছিলাম প্রথম বিস্কুটটা ক্যাপিটাল এন সংখ্যক ভিক্ষুকের মধ্যে ক্যাপিটাল এন উপায়ে ডিস্ট্রিবিউট করা যাবে, বা ক্যাপিটাল এন উপায়ের কোনো একটা উপায়ে ডিস্ট্রিবিউট করা যাবে। ওটা করে দেওয়ার পরে আবার দ্বিতীয় বিস্কুট হাতে নিয়েছিলাম, সেটাও ক্যাপিটাল এন সংখ্যক উপায়ের কোনো একটা উপায়ে ডিস্ট্রিবিউট করা যাবে। এই করে 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 সেম ধারণা আমরা প্রয়োগ করে কিন্তু টোটাল অঙ্কটা করতে পেরেছি। আশা করি যদি সত্যিকারের ভালো মতো বুঝে থাকো, 11 ফার্স্ট সেমিস্টারের বিন্যাস সম্পর্কিত ধারণা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এটা তোমাদের পক্ষে বোঝাটা আরো সাবল্য হয়ে যাবে। তারপরেও আমি এটা বোঝার জন্য বিস্তারিত আলোচনা করেছি। এরপরে নেক্সট একটা প্রবলেম তোমাদের সামনে দেখিয়ে আজকের আলোচনা তো বটেই, গোটা প্রবাবিলিটিটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। 3টি ছক্কা একযোগে নিক্ষিপ্ত হলে 2টি ছক্কায় একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা কত? আমরা এর আগে দেখেছিলাম যে যখনই ছক্কা পড়ার কথা বলবে, ছক্কা মানে তার নমুনা দেশে 6টা নমুনা বিন্দু থাকবে। ওই ছক্কাটাকে যদি একবার থ্রো করা হয় তাহলে 6 টু দি পাওয়ার 1 সংখ্যক নমুনা বিন্দু থাকে। এর আগের পর্বে এরকম অঙ্ক দেখিয়েওছিলাম। যদি ছক্কাটাকে দুবার থ্রো করা হয় তার নমুনা দেশে 6 টু দি পাওয়ার 2 অর্থাৎ 36টা নমুনা বিন্দু থাকবে। এখানে ছক্কাটাকে 3 বার নিক্ষিপ্ত করা হয়েছে, তার মানে এনএস ইজ ইকুয়াল টু লিখতে পারবো 6 টু দি পাওয়ার 3 অর্থাৎ 216টা নমুনা বিন্দু থাকবে। 3টে ছক্কাকে যদি একসঙ্গে নিক্ষিপ্ত করা হয় তাহলে আমরা দেখতে পেলাম ম্যাথমেটিক্স এর ফর্মুলা অনুযায়ী সেখানে 216টা নমুনা বিন্দু আসতে পারে। তারপর কি বলছে, 2টি ছক্কায় একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা, যার সম্ভাবনা বের করতে বলেছে সেটাকে আমরা এ ধরে নেব। ধরি এ ইজ ইকুয়াল টু 2টি ছক্কায় একই অঙ্ক এবং অন্যটিতে ভিন্ন অঙ্ক পড়ার ঘটনা, এটা ধরে নিলাম। এরপরে আমরা এম এ বের করার চেষ্টা করব যে এম এটা কত। এখানে আগের মতোই কথা বলবো। এর আগে এই ধরনের ব্যাপক ধারণা তোমাদের সামনে আলোচনা করেছি, আবার আলোচনা প্রয়োজন হয়েছে। লক্ষ্য করো, 3টি ছক্কা নিক্ষিপ্ত করা হয়েছে। মনে করো আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, আমার পাশে আরো দুজন দাঁড়িয়ে আছে, তারাও নিজের নিজের ছক্কাটা নিক্ষেপ করলো। এই যে 3জন মিলে নিজের নিজের ছক্কাগুলো নিক্ষেপ করলাম, এর ফলে 3টে ছক্কাতে নিশ্চয়ই একটা একটা করে রেজাল্ট দেখা দিয়েছে। যে রেজাল্টগুলো দেখা দিয়েছে সেই রেজাল্টগুলো তোমাদের মধ্যে কেউ দেখলে, 3টে ছক্কাতে কি কি রেজাল্ট পেয়েছে সেটা তোমরা দেখলে, দেখার পরে বললে যে স্যার 2টো ছক্কাতে একই অঙ্ক পড়েছে, অন্যটাতে ভিন্ন অঙ্ক পড়েছে। এবার এই বিষয়টাকে তোমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করো। তোমরা বলে স্যার 2টো পাশে একই পড়েছে, 2টো ছক্কায় একই রেজাল্ট এসছে, অন্যটাতে আলাদা এসছে।
তাহলে কোন দুটো ছক্কাতে একই এসছে সেটা তো তোমরা স্পষ্ট করে বলনি। তাহলে কোন দুটোতে সেম আসতে পারে সেই সমস্ত পসিবিলিটি গুলোকে আমাদের গ্রহণ করতে হবে। সেটা ম্যাথামেটিক্স বলছে তিনটে ছক্কার মধ্যে দুটি ছক্কায় সেম আসতে পারে 3C2 উপায়ে। এটাকে ক্যালকুলেশন করলে দেখবে 3 উপায়ে আসবে। অর্থাৎ এরকম হতে পারে যে প্রথম দুজনের ছক্কাতে সেম রেজাল্ট এসে, হতে পারে শেষ দুজনের অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ব্যক্তির ছক্কাতে সেম রেজাল্ট এসে, অথবা হতে পারে প্রথম আর লাস্ট অর্থাৎ প্রথম এবং 3 নম্বর ব্যক্তির ছক্কাতে একই রকম রেজাল্ট এসছে। অর্থাৎ দুটো রেজাল্ট সেম, কোন দুটো রেজাল্ট সেম সেটা কিন্তু জানি না। তাই ম্যাথামেটিক্স বলে দিল যত রকম পসিবিলিটি যে তিনটার মধ্যে দুটো রেজাল্ট সেম আসতে পারে সেটা হলো 3C2। এখন লক্ষ্য করুন 3C2 বলার পরে যে দুটোতে সেম রেজাল্ট এসছে, অর্থাৎ একটাতে 1 এলে অপরটাতে নিশ্চয়ই 1 এসছে, একটাতে 2 এলে নিশ্চয়ই অপরটাতে 2 আছে। তাহলে যে দুটো ক্ষেত্রে রেজাল্ট সেম এসছে তাদের রেজাল্ট আসতে পারে 6 রকম ডিফারেন্ট উপায়ের কোন একটা উপায়ে। 6 রকম ডিফারেন্ট উপায়ের কোন একটা উপায়ে। ঠিক এর আগে যেমন বলছিলাম 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ একই, কোন 2 জনের জন্ম তারিখ একই জানি না, তাই 4C2 লিখেছিলাম। তারপরে কি লিখেছিলাম, ওই 2 জনের জন্ম তারিখ প্রত্যেকেরই হওয়ার সম্ভাবনা আছে 365 রকম উপায়ের কোন একটা উপায়ে, তাই ওখানে 365 লিখেছিলাম। এক্ষেত্রে দুটো ছক্কাতে প্রাপ্ত সংখ্যা একই হতে পারে কত রকম উপায়, 6 রকম উপায়ে। এটাতে 1 পড়েছে, ওটাতে 1 পড়েছে, হতে পারে স্যার দুটোতে সেম পড়েছে, এটাতে 2 পড়েছে, ওটাতে 2 পড়েছে, হ্যাঁ দুটোতে সেম পড়েছে, এটাতে 3 ওটাতে 3 সেম পড়তে পারে। অর্থাৎ দুটো ছক্কাতে আউটকামস গুলো ফলাফল গুলো সেম পড়তে পারে কত রকম উপায়ে, 6 রকম উপায়ের কোন একটা উপায়ে। তারপর এইটার মধ্য দিয়ে দুটি ছক্কার কথা বলা হয়ে গেল, তাহলে আরেকটা ছক্কা পড়ে আছে, ওটাতে কিন্তু আলাদা অঙ্ক পড়েছে। তার আলাদা যদি অঙ্ক পড়তে হয় তাহলে এদের ক্ষেত্রে যে রেজাল্টটা পড়েছে সেই রেজাল্টটা নিশ্চয় আসবে না। অর্থাৎ ওর ক্ষেত্রে 5 রকম পসিবিলিটি আছে। দেখা গেল এই দুজনেরটাতে 1 করে পড়েছে, তাহলে নিশ্চয় ওটাতে 1 বাদ দিয়ে অন্য কিছু পড়েছে, তবেই না ওটাতে আলাদা অঙ্ক পড়লো। তাহলে ওর ক্ষেত্রে একটা সংখ্যা পড়ার ব্যাপারে, একটা ফলাফলের ব্যাপারে রেস্ট্রিকশন আছে। যদি এটাতে 3 পড়ে তাহলে ওখানে 3 পড়তে পাবে না, বাকি 5টার মধ্যে কোন একটা পড়েছে। তার জন্য প্রথম দুটোতে একই, দ্বিতীয়টিতে ভিন্ন অঙ্ক আসতে পারে। তার অন্তর্ভুক্ত নমুনা বিন্দুর সংখ্যা কত সেটা আমি দেখালাম। এরপর 3C2 মানে বললাম 3 গণিত 6 গণিত 5, 3 6 18, 5 18 90। ফাইনালি আমরা বলতে পারি PA is equal to MA/NS। MA মানে পেলাম 90, NS মানে জানি 216। এবার কাটাকুটি যদি করি 18 দিয়ে 5 18 90, 18 দিয়ে কাটলে 18 12 216, তার মানে 5/12। ব্যাস এটাই আমাদের রেজাল্ট ছিল। তা লক্ষ্য করো যে অঙ্কটা কি ছিল, কিভাবে আমরা করার চেষ্টা করলাম, এবং এই ধারণাটা আমরা 4 জন শিশুর যখন জন্ম তারিখ নিয়ে প্রবলেম তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম তখনও কিন্তু এই সেম ধারণাটা প্রয়োগ করার চেষ্টা করেছিলাম। সেই সেম জিনিসটা আবার এখানে প্রয়োগ করতে হলো। আশা করি ওই সেম জিনিস যখন বারংবার আসতে শুরু করবে তখন তোমাদের মধ্যে যে অস্পষ্টতা, তোমাদের মধ্যে যে মানে অসুবিধা, সেই অসুবিধাটাও আস্তে আস্তে ওভারকাম হতে শুরু করবে। আশা করি এই যে প্রবলেম দেখানো হলো আজকে, বেশ কয়েকটা প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করেছি, প্রত্যেকটা প্রবলেম তোমরা আজকে আলোচনা থেকে শুনেছো কিংবা বুঝতে পেরেছো। অত্যন্ত গুণগত মান সম্পন্ন, অত্যন্ত ভালো মানের অঙ্ক। তোমরা এই ধরনের প্রবলেমগুলো বারবার রিপিটেডলি প্র্যাকটিস করতে শুরু করো, যাতে করে এগুলো তোমাদের অন্তরে, তোমাদের ব্রেনে সারা জীবনের মতো থেকে যায়। আর এগুলো যদি ঠিকঠাক তুমি বুঝে নিতে পারো, প্রত্যেকটা জায়গা যদি তোমার ব্রেনে ক্যাপাবল হয়ে যায়, তাহলে এই টাইপের যে কোনো প্রবলেমের সমাধান তোমরা করতে পারবে। এর ফলে প্রবাবিলিটি তোমাদের কাছে আরো সুন্দর সাবলীল হয়ে যাবে, এটাই আশা রাখি। এই বলে আমি প্রবাবিলিটি সংক্রান্ত সমস্ত আলোচনা আজকের মতো এখানে শেষ। এর পরবর্তীকালে আমরা নতুন এক চ্যাপ্টার তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।